নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায়। কোনো রাজনীতি, কোনো পরিবর্তন মানুষকে ভালো রাখতে পারে না যদি মানুষ মানুষের পাশে না এসে দাঁড়ায়, যদি মানুষ মানুষকে হৃদয় থেকে উপলব্ধি না করে, তার পাশের বাড়ির যন্ত্রণা, তার পাশের মানুষটার কষ্ট যদি মানুষ না উপলব্ধি করে, তাহলে সমাজ কোনোদিন ঠিকঠাক থাকতে পারে না। এখানে রাজনীতি নয়, এখানে দরকার হৃদয় নীতি, মনুষ্যত্ব। এটা সতটা কতটা আমাদের ভারতবর্ষের আইন থাকলেও সেটা যে নির্দয় একটা সমাজ ব্যবস্থাকেই সামনে তুলে ধরে, সেটার সবচাইতে বড় উদাহরণ জিতু মুন্ডা। জিতু মুন্ডা একটি উড়িষ্যার কেওনঝড় এলাকার মানুষ, খুবই দরিদ্র একটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। লেখাপড়া তেমন জানে না, দিন আনা দিন মজুর করে খায়। তার বোন কয়রালা মুন্ডা, কালরা মুন্ডা মারা গেছে কিছু টাকা রেখে ব্যাংকে। এটা জানবার পর সে ব্যাংকে যায়। ব্যাংকের ম্যানেজার তাকে বলে, তোমার বোন যে মারা গেছে তার প্রমাণ নিয়ে এসো। স্বাভাবিক, কিন্তু ব্যাংকের ম্যানেজারকে সে বলে যে তার বোনের মৃত্যু সার্টিফিকেট তার নেই, তার কারণ তার বোনের জন্ম সার্টিফিকেটও ছিল না, তাই সে মৃত্যু সার্টিফিকেট দেখাতেও পারবে না। আর এটা দাহ হয়নি, তার কারণ তাকে মাটিতে কবর দেওয়া হয়েছে। এই কথা শোনার পর ব্যাংকের ম্যানেজার বলে, তাহলে টাকা দেওয়া সম্ভব নয়, তোমাকে প্রমাণ করতে হবে কালরা মুন্ডা মারা গেছে। সে তখন নিরুপায় হয়ে বলে যে আমরা তো ভারতবর্ষের কোনো হসপিটালে জন্মাইনি, যার ফলে আমরা কোনো বার্থ সার্টিফিকেট পাইনি, তাই মৃত্যুর পর আমাদের জন্য ডেথ সার্টিফিকেট দিচ্ছে না কেউ, তো আমরা কি করব? আমাদের সিস্টেমের নির্দয়তা এবং অসারত্ব বা ফাঁক এভাবে প্রকাশিত হয়ে যায়। এসআইআর প্রক্রিয়াতে বহু মানুষকে কিন্তু এই প্রশ্নেই ভারতবর্ষে বেনাগরিক করে তোলার জন্য চিহ্নিত করা হয়েছে। যারা বার্থ সার্টিফিকেট দেখাতে পারেনি তাদেরকে ভাবা হয়েছে অনুপ্রবেশকারী, কিন্তু এরা কিন্তু কেউ বাংলাদেশি না। জিতু মুন্ডা উড়িষ্যার একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তার সমস্যাটা দেখিয়ে দিল আরও একবার যে ভারতবর্ষে বহু মানুষ হসপিটালে জন্মায় না, বাড়িতে জন্মায়, এবং বাড়িতে জন্মানোর পর পঞ্চায়েতের থেকে তাকে কিন্তু অনেক সময় তার সার্টিফিকেট দেওয়া হয় না, বা তারা এতটাই অশিক্ষিত অন্ধ একটা জীবনযাপনে রয়েছে, তারা জানেই না এগুলো কালেকশন করে রাখতে হয়। যাই হোক, ব্যাংকের অ্যাকাউন্ট করা হয়েছে, সকলকেই সরকারিভাবে একটা উদ্যোগ নিয়ে, যার জন্য অনেকেরই ব্যাংক তারা অ্যাকাউন্ট হোল্ডার হয়ে গেছে, কিন্তু নিয়মকানুন না জেনে। আজকে ভারতবর্ষের বহু মানুষ ব্যাংকের নিয়মকানুন না জেনে টাকা কিছু রাখেও বা টাকা কিছু সরকারি স্কিমে পায়। তাদের কি অবস্থা হতে পারে জিতু মুন্ডার ঘটনাটা দেখলে, জানালে আপনারা বুঝতে পারবেন। জিতু মুন্ডা তার বোনের জন্য যখন কোনো রকম উপায় না পেয়ে শেষ পর্যন্ত তার প্রমাণ দেওয়ার জন্য, তার বোনের মৃত্যুর প্রমাণ দেওয়ার জন্য, সে তার যেহেতু সে হিন্দু সৎকার মতে তার দাহ হয়নি, তার মাটি খুঁড়ে তার কঙ্কালটা নিয়ে সে কাঁধে করে নিয়ে বহু ক্রোশ হেঁটে শেষ পর্যন্ত ব্যাংকের ম্যানেজারের কাছে যায়, এবং ওই অবস্থাতেই দেখানোর পর ব্যাংকের ম্যানেজার বলে, ঠিক আছে, তোমাকে টাকা দিয়ে দেওয়া হবে, আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। এই ঘটনাটা সর্বভারতীয় খবরে মিডিয়াতে আসে এবং সারা দেশে ঢিঢি পড়ে যায়। সারা দেশে ঢিঢি পড়ে যায় এই কারণে যে ব্যাংক ম্যানেজার কি তখন এই পর্যন্ত মানুষটাকে কষ্ট দিতে খুব নিরুপায় ছিল, তার কি উপায় ছিল না ব্যাংকিং নিয়মের মধ্যে দিয়ে এই মানুষটাকে এইভাবে কবর না খুঁড়িয়ে শেষ পর্যন্ত টাকাটা দেওয়ার কি যেত না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই জিতু মুন্ডা যখন কবর খুঁড়ে নিয়ে এলো, দেহটাকে ফেরত নিয়ে যাচ্ছে, না কোনো পুলিশ, না কোনো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, না কোনো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, না কোনো সাধারণ এনজিও, কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। তাকে সেইভাবেই একটা গাড়ি পর্যন্ত করে দেওয়া হয়নি, সে তাদের ভাড়াটা গুনে তার বাড়িতে নিয়ে চলে যেতে পারে, তার এলাকায় গিয়ে আবার সেই শবদেহটা সেই কবরস্থানে আবার ঢুকিয়ে দিতে পারে।
রেখে দিতে পারে মাটি চাপা দিতে। তার জন্য সামান্য হয়তো 200 কিছু 500 টাকা লাগতো, কিন্তু সে টাকাটাও ব্যাংকও দিতে পারতো। এই জিতু মুন্ডা একেবারে না খেতে পাওয়া গরিব শ্রেণীর মানুষ, তাই সে আবার হাঁটতে হাঁটতে ওই কবরখানার দিকে তার বোনের মৃতদেহ নিয়ে সে এগিয়ে যায় এবং আরও কত প্রশ্ন তুলে দিয়ে যায় নীরবে, যে যদি কারোর নমিনেশনের প্রবলেম থাকে, যেমন কালরা মুন্ডা নমিনেশন ছিল না হয়তো, বা সেই ব্যাপারটাই বুঝতো না। ভারতবর্ষের কোটি কোটি মানুষ নমিনেশন ব্যাপারটাই বোঝে না, গ্রামে যারা থাকে। মানে আমাদের সভ্যতার বিকাশ তো সর্বত্র সমান নয়, শিক্ষার বিকাশ তো সর্বত্র সমান নয়, আলো আলো সব জায়গায় সমানভাবে ফোটেনি এই সমাজে। তাই শহরের মানুষ যারা হয়তো এই ভিডিওটা দেখছেন তারা জানতেই পারবেন না যে যারা দুরন্ত গ্রামে বাস করে, ব্যাংকে যেতে তারা কত ভয় পায়, বা ব্যাংকের ব্যাপারটা তারা বোঝেই না কী করে নিজেদের টাকা তুলতে হয়, বা টাকা রেখে গেলে তার পরবর্তী জেনারেশন কী করে টাকাটা পেতে পারে। এই যে নমিনেশন সিস্টেম, যেই পরবর্তী জেনারেশন বা উত্তরাধিকার যাতে টাকাটা পেতে পারে তার জন্য, কিন্তু নমিনেশন করিয়ে নেওয়ার দায়িত্ব ব্যাংকের। ব্যাংক তার জন্য মেসেজ দেয়, কিন্তু অনেকেই তো সেই মেসেজগুলো পড়তেও পারে না, পড়ে মানেই বোঝে না। তখন ওই জন্য আরবিআই থেকে বলা হয়েছে যে আপনারা যদি কারো কাস্টমার নমিনেশন তারপরেও না করে মেসেজের পর, তখন তাকে ডেকে নিয়ে এসে ফর্ম দিয়ে দাঁড়িয়ে থেকে আপনারা ফিল আপ করিয়ে নেবেন। কিন্তু কেউ যদি মনে করে যে ব্যক্তিগতভাবে সে নমিনেট কাউকে করবে না, তার মৃত্যুর পর কী টাকা পাবে, তাহলে তাকে দিয়ে লিখিয়ে নেবেন সেটা, এবং সে কেন নমিনেশন করছে না, কারণ নাম দিচ্ছে না, সেটার জন্য সে কারণ হিসেবে সেখানে উল্লেখ থাকে। ব্যাংক এইসব করে না, অনেক ব্যাংক করে না, সব ব্যাংক নয়, অনেক ব্যাংক করে না বলে বহু মানুষের বহু কোটি টাকা আরবিআইয়ের নিয়ম অনুযায়ী কাউকে ফেরত দেওয়া যায় না বলে আরবিআই ঘোষণা করেছে কয়েক লক্ষ কোটি টাকা এরকমভাবে ব্যাংকের সিস্টেমের মধ্যে আটকে পড়ে আছে, যেগুলো দাবিদার কেউ নেই, আনক্লেইম ডিপোজিটস এক কথা যার নাম। এবং এই আনক্লেম ডিপোজিটের সংখ্যা ক্রমশ বাড়ছে ভারতবর্ষের। কিন্তু মানুষের যত বেশি মানুষ বিভিন্ন রকম সরকারি কল্যাণ কর্মসূচির আন্ডারে আসছে, অধীনে আসছে, তাদের কাছে টাকা যাচ্ছে, বিভিন্ন পিএম স্কিম বা ইত্যাদি স্কিমে তারা টাকা পাচ্ছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু এটাই তাদের ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। তাই সমস্যার ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো দেখভাল করার জন্য কিন্তু ব্যাংকিং একটা সিস্টেম আছে, তার নাম হচ্ছে অম্বুডসম্যান। অম্বুডসম্যান নিজেও কিন্তু এগুলো খেয়াল করে, তার উত্তর দেন না যখন মানুষ এখানে কোনোভাবে বঞ্চিত হয়ে তার কাছে বিচারের জন্য যায়। ব্যাংকের ম্যানেজার যদি তাকে কেউ কোনো কাস্টমারকে সঠিকভাবে সহযোগিতা না করে, তাহলে কাস্টমার কোথায় যাবে? তার জন্য কিন্তু ব্যাংকিং অম্বুডসম্যানের সিস্টেম। কিন্তু সেই তার কাছে চিঠি লেখা, ইমেল বা ঠিকানা ফর্ম, দেখুন ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রকাশ্যে ঝুলিয়ে রাখার নিয়ম, এবং সেখানে অভিযোগ জানালে সেখান থেকে ব্যবস্থা হওয়ার নিয়ম। বহু অভিযোগ সেখানে পড়ে থাকে, তাকে খুলেও দেখা হয় না, অনেক এরকম অভিযোগ রয়েছে। আবার এটা ঘটনা যে নমিনেশন না থাকলেও অনেক সময় শুধুমাত্র যে সাকসেশন সার্টিফিকেট, কেউ মারা গেলে, তার সন্তান বাবা মা মারা গেলে মিউনিসিপ্যালিটিতে বা পঞ্চায়েতে গিয়ে তার ডেথ সার্টিফিকেট দেখালে সে একটা সাকসেশন সার্টিফিকেট পেয়ে যায়। সেটা দেখালেও সে কিন্তু তার বাবা মার সঞ্চিত যে টাকা ব্যাংকে আছে সেটা পেতে পারে। একদম সাকসেশন সার্টিফিকেট দেখলেই, সেটা দেখালেই হয়ে যায়, নমিনেশন না থাকলেও পায়। কিন্তু সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে গ্রহণ করা হয় না, বলা হয় নমিনেশনের প্রবলেম আছে, আপনি পরে আসবেন, আপনাকে এই অমুক করতে হবে, তমুক করতে হবে, অনেক হয়রানির মতো থেকে থাকে মানুষকে। এই সিস্টেমের মধ্যে আইন থাকা সত্ত্বেও কিন্তু হয়রানির শিকার হতে হয়। তো এই জন্যই জিতু মুন্ডা তার সেকশন সার্টিফিকেট তো সে নিতে পারেনি, কারণ তার তো ডেথ সার্টিফিকেটই ছিল না। তো যারাদের সাধারণভাবে আমরা এই মধ্যবিত্ত সমাজে আলোকিত নগরায়ণ এবং মিউনিসিপ্যালিটির ফেসিলিটির মধ্যে যারা বাস করি, তাদের জন্য যে সিস্টেম, ভারতবর্ষের 80% মানুষ বা 60% মানুষ কিন্তু গ্রামের, প্রত্যন্ত গ্রামে থাকার ফলে তারা কিন্তু এইসব সিস্টেমের সুবিধা পায় না।
তারপরে তারা কিন্তু ভীষণভাবে বঞ্চিত, এবং এই বঞ্চিত মানুষদের জন্য যে আজও আমরা তাদের কাছে দেশের সংবিধান প্রণীত যে অধিকার, যে সরকারের যে ব্যবস্থা, তার সুফল আমরা পৌঁছে দিতে পারিনি। এবং জিতু মুন্ডার মতন মানুষরা কেন আজকে সমাজে পিছিয়ে পড়ে মার খাচ্ছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যারা তাদের পাশে আছি তারা তাদের পাশে এসে দাঁড়াই না। আজকে যদি আমরা সহ নাগরিকের ব্যথা যন্ত্রণা একটু অনুভব করে পাশে এসে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু এই দলীয় রাজনীতির নোংরামির ঊর্ধ্বে আমরা সমাজকে প্রতিষ্ঠিত করতে পারবো সত্যিকারের একটা সুন্দর জায়গা হিসেবে। ধন্যবাদ।